আচ্ছা, আমাদের আজকে প্যাথোলজি ক্লাস এবং আমরা আগে আরো অনেকগুলো ক্লাস নিয়েছিলাম যেখানে আমরা অনেকগুলো কোশ্চেন পড়িয়েছি যেগুলো আসলে কমন আসতে পারে বা আমাদের পরীক্ষায় আসতে পারে। এই প্রশ্নগুলোই আমরা মূলত তুলে ধরেছি এবং সাজেশন আকারে দিয়েছি। আপনাদেরকে পিডিএফ ফাইলও দেওয়া হয়েছে এবং ক্লাসের রেকর্ড গুলাও দেওয়া হয়েছে আশা করি। তো আজকে আমরা মূলত রিভিশন ক্লাস দিব। অর্থাৎ আমি আগে যা পড়িয়েছিলাম সেগুলো থেকে আপনাদেরকে জিজ্ঞাসা করব। আপনারা যদি পারেন তাহলে অ্যান্সার করবেন, আর না পারলে সমস্যা নেই। আমি বলে দিব বা আমরা বলতে গেলে এক কথায় গ্রুপ স্টাডি করছি, ওকে? তো আচ্ছা, আমরা মূলত সাবজেক্ট যেটা পড়ছি সেটা হচ্ছে প্যাথোলজি। এখন কথা হচ্ছে প্যাথোলজি বলতে আসলে আমরা কি বুঝি, কেউ বলতে পারবেন? প্যাথোলজি আসলে কাকে বলা হয়? যে পারবেন হ্যান্ড রাইজ করবেন প্লিজ। আচ্ছা, যাই হোক আমি বলে দিচ্ছি তাহলে। প্যাথোলজি মূলত হচ্ছে আহ, যদি আমরা একটু ডিসক্রাইব করে বলতে চাই যে প্যাথোলজি আসলে কি, তাহলে প্যাথোলজি শব্দটা এসেছে মূলত গ্রিক একটা শব্দ থেকে। গ্রিক দুইটা শব্দ থেকে, একটা হচ্ছে প্যাথোস আর একটা হচ্ছে লোগোস। এখন প্যাথোস, এই প্যাথোস অর্থ হচ্ছে দুঃখ বা যন্ত্রণা, আর লোগোস এটার অর্থ হচ্ছে অধ্যয়ন। অর্থাৎ মূলত মূলত এটাকে যদি আমরা এক কথায় বলি তাহলে হচ্ছে রোগবিদ্যা। অর্থাৎ দুঃখ যন্ত্রণাকে আমরা রোগ বলতে পারি এবং আহ অধ্যয়ন বা আমরা কোনো কিছু পড়াশোনা করে যেই জিনিসটা গবেষণা করা হয় বলতে গেলে বিদ্যা, তো রোগ বিদ্যা। তো প্যাথোলজি কে আবিধানিক অর্থ হচ্ছে রোগবিদ্যা। এখন এই রোগবিদ্যা বলতে আসলে কি বুঝি আমরা? রোগবিদ্যা হচ্ছে আহ বলতে গেলে যদি আমরা বলি যে সময়ের সাথে সাথে যখন আমরা একটা স্বতন্ত্র চিকিৎসা বিজ্ঞান হিসেবে, মানে এটা চিকিৎসা বিজ্ঞান হিসেবে বিস্তৃত হয়েছে বা বিকশিত হয়েছে, যা রোগের বিকাশ, কাঠামো, পরিবর্তন এবং এর ফলে সৃষ্ট কার্যকরী পরিণতি নিয়ে বিস্তারিত আলোচনা করে। ঠিক আছে? যদি এটাকে আমরা একদম সহজভাবে বলি তাহলে চিকিৎসা বিজ্ঞানের যে শাখা রোগের কারণ, বিকাশ ও আক্রান্ত অঙ্গের বিকৃত অবস্থা প্রভৃতি নিয়ে আলোচনা, পর্যালোচনা ও গবেষণা করে তাকে প্যাথোলজি বলে। ওকে, আমরা তাহলে প্যাথোলজি বলতে কি বুঝলাম? প্যাথোলজি হচ্ছে আমরা যেই শাখায় মানে যে চিকিৎসা বিজ্ঞানের যেই শাখায় আমরা রোগের কারণ, রোগের বিকাশ, তারপর আক্রান্ত অঙ্গের বিকৃতি এইসব নিয়ে যখন আলোচনা করব, পর্যালোচনা করব, গবেষণা করব, তখনই এটাকে প্যাথোলজি বলা হবে। আশা করি প্যাথোলজি বলতে কি এটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপরে যদি আমরা বলি প্যাথোলজি কি, এটা তো আমরা জানলাম। তাহলে প্যাথোলজির শাখাগুলো কি? যদি আমরা এটা একটু দেখি যে প্যাথোলজি আসলে শাখা কি কি আছে। মূলত প্যাথোলজি স্পেসিফিক শাখা নেই যে এই কয়টার বাইরে কোনো শাখা নেই বা এই কয়টার ভেতরে কোনো শাখা নেই, এরকম নেই। প্যাথোলজির অনেকগুলো শাখা আছে, যেটা হচ্ছে আহ আমরা বলতে পারি অনেকগুলো শাখা। এখানে আমাদের আছে হচ্ছে অ্যানাটমিক্যাল প্যাথোলজি। তারপর অ্যানাটমিক্যাল আবার প্যাথোলজির মধ্যে আবার দুইটা, যেমন হিস্টোপ্যাথোলজি, সাইটোপ্যাথোলজি। তারপর আরেকটা প্যাথোলজি আছে হচ্ছে ক্লিনিক্যাল প্যাথোলজি। হ্যাঁ, ক্লিনিক্যাল প্যাথোলজির মধ্যে আছে হেমাটোলজি, ক্লিনিক্যাল বা কেমিক্যাল বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, তারপর ইমিউনোলজি, এরকম। তো এইগুলা হচ্ছে আমাদেরকে একটু মনে রাখতে হবে। আমরা যদি এগুলা সাপোজ যে হচ্ছে আমরা কোন একটা প্যাথোলজির কোন একটা শাখার বর্ণনা দিতে পারছি না, এমন যদি হয় তাহলে আমরা আহ বর্ণনা না দিয়ে আমরা হচ্ছে শুধু নামগুলো লিখে দিলেও কিন্তু নাম্বার পাবো। ঠিক আছে? যদি আমি বলি অ্যানাটমিক্যাল প্যাথোলজি কি, তাহলে অ্যানাটমিক্যাল প্যাথোলজি মূলত হচ্ছে এই অ্যানাটমিক্যাল এই শাখায় টিস্যু, কোষ, অঙ্গ প্রত্যঙ্গের মানে পরীক্ষা বা বিশ্লেষণ করা হয়, যা আমাদের শারীরিক এবং অঙ্গের যেই স্থানিক পরিবর্তন এইগুলা বুঝতে সাহায্য করে। ঠিক আছে? তো এরকম প্যাথোলজির অনেকগুলো শাখা আছে, সেইগুলো আমরা একটু আমি তো ফাইল দিয়েছি, একটু পড়ে নিব। পড়ে নিলে আশা করি আমরা নিজেরাই লিখতে পারবো। আহ এখন কথা হচ্ছে আপনারা কি কয়েকটা প্যাথোলজির শাখাগুলোর নাম বলতে পারবেন? আমি তো কয়েকটা বললাম, আপনারা যদি বলতেন। আচ্ছা, ঠিক আছে। তো আচ্ছা, আমরা দেন আরেকটা কোশ্চেনে যাই, কারণ
আর আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্যাথোলজি প্রয়োজনীয়তা। হ্যাঁ, হোমিওপ্যাথিতে আসলে প্যাথোলজি প্রয়োজনীয়তা কি, এই বিষয়টা যদি আমরা না জানি তাহলে প্যাথোলজি গুরুত্বটা আমরা বুঝতে পারবো না। আসলে প্যাথোলজি হচ্ছে মূলত এক ধরনের, যে বললাম যে আমাদের কোনো বিকৃত অবস্থা হলো সেটার হচ্ছে পরীক্ষা নিরীক্ষা এগুলোর দ্বারা আসলে প্যাথোলজি করা হয়। এখন কথা হচ্ছে এই প্যাথোলজিটা কি গুরুত্বপূর্ণ আমাদের হোমিওপ্যাথিতে। প্যাথোলজি গুরুত্বটা হচ্ছে এখানেই যে প্যাথোলজি, আমরা যেহেতু হোমিওপ্যাথিক ডাক্তার, আমাদের কাজ হচ্ছে মানুষকে নিয়ে মানুষের ট্রিটমেন্ট করা। এখন একজন মানুষের ট্রিটমেন্ট করতে হলে তো সাপোজ আপনাকে সেই মানুষটার সবকিছু জানতে হবে, যদি না জানেন তাহলে কিন্তু আপনি সেটার বিকৃত অবস্থা বুঝতে পারবেন না, তাই না? বা স্বাভাবিক অবস্থা না জানলে বিকৃত অবস্থা বুঝতে পারবে না, এবং সেগুলোর পরীক্ষা নিরীক্ষা না করলেও আপনি কিন্তু অনেক কিছু বুঝতে পারবে না। এই জন্য একটা, মানে আমরা হোমিওপ্যাথির হলিস্টিক ট্রিটমেন্ট যেটা দেই, মানুষের শারীরিক আত্মিক এইগুলো মিলিয়ে যে ট্রিটমেন্টটা দেই, সেখানে কিন্তু শরীরের মধ্যে এই প্যাথোলজিটার কাজ হয়। যেমন আমাদের শরীরের যদি কোনো হাড় ফেটে যায় বা কোনো হয়, সেটা কিন্তু আমরা পরীক্ষা না করলে কিন্তু বুঝতে পারবো না যে আসলে কি হয়েছে। কোনো অ্যাক্সিডেন্ট হলে আমরা কিন্তু বুঝতে পারবো না যে আসলে কি হলো। আমাকে অবশ্যই প্যাথোলজিক্যাল টেস্ট করাতে হবে, এক্স-রে করাতে হবে। দেন আমি কিন্তু বলতে পারবো যে আসলে কি হয়েছে। তো এইরকম বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্যাথোলজি আমাদের প্রয়োজন হয়। আ আমরা শুধু কিন্তু, হ্যাঁ, লক্ষণের উপর ভিত্তি করে হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করা হয়। আর প্যাথোলজি আমাদেরকে সেই কাজটা আরো সহজ করে দিয়েছে। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আমরা চোখে দেখে একটা সিদ্ধান্ত নিতে পারবো। এরকম আরো বিভিন্ন বিষয় আছে যেগুলা আপনারা আমাদের ফাইলগুলাতে আসলে পেয়ে যাবেন পড়লে। তো আচ্ছা, প্যাথোলজি কি? প্যাথোলজি শাখাগুলো কি? এটার প্রয়োজনীয়তা কি? এটা তো আমরা বুঝলাম। যেহেতু আজকে আমাদের রিভিশন ক্লাস, তো আমরা হচ্ছে আ আগের যে পড়িয়েছিলাম সেগুলো থেকে একটু রিভিশন করছি, যাতে আপনাদের যেহেতু সামনে পরীক্ষা প্রবলেম না হয়। আচ্ছা, এখন ইমিউনিটি। ইমিউনিটি বলতে কি, এটা আমি আগেরবারও জিজ্ঞাসা করেছিলাম। তবুও আমি আজকে জিজ্ঞাসা করি, যদি কেউ বলতে আগ্রহী থাকেন তাহলে বলতে পারেন। ইমিউনিটি বলতে আসলে কি বোঝায়? যে পারবেন একটু রেসপন্স করবেন, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি বলে দিচ্ছি। ইমিউনিটি হলো মূলত দেহের প্রতিরক্ষা ব্যবস্থা, যা আমাদের, মানে শরীরে জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া, তারপর পরজীবী, বিভিন্ন ক্ষতিকর পদার্থ এগুলো যদি আক্রমণ করে, সেইগুলো থেকে আমাদেরকে রক্ষা করে। ঠিক আছে? তাহলে আমাদের, এক কথায় বলতে পারি, আমাদের শরীরের আ মানে যখন কোনো সংক্রমণ হয় সেগুলোর বিরুদ্ধে যে প্রতিরোধকারী ক্ষমতা থাকে আমাদের শরীরে, সেটাই হচ্ছে ইমিউনিটি। ঠিক আছে? আর ইমিউনিটি হচ্ছে ২ প্রকার। সেটা হচ্ছে প্রাকৃতিক বা জন্মগত ইমিউনিটি। আরেকটা হচ্ছে অর্জিত বা অভিযোজিত ইমিউনিটি। এখন প্রাকৃতিক ইমিউনিটিটা কি? সেটা হচ্ছে, আ ১ মিনিট। আচ্ছা, সেটা হচ্ছে জন্মগতভাবে এটা হয়ে থাকে এবং দ্রুত কাজ করে, নির্দিষ্ট কোনো জীবাণুর বিরুদ্ধে কাজ করে না এটা। এটা সাধারণত আমাদের প্রতিরোধকারী ক্ষমতা, সুস্থ সবল দেহের উপর নির্ভর করে। হ্যাঁ, স্বাস্থ্য সম্বন্ধীয় সাধারণ নিয়ম নিয়ম এই কালো নিয়ম-কানুন পালনের মাধ্যমেই কিন্তু আমাদের দেহে এটা আয়ত্ত করা সম্ভব। অর্থাৎ জন্মগতভাবে যেই ইমিউনিটিটা বা প্রতিরক্ষামূলক ব্যবস্থাটা আমাদের শরীরে থাকে, সেটাই হচ্ছে প্রাকৃতিক বা জন্মগত ইমিউনিটি। আর অর্জিত বা অভিযোজিত ইমিউনিটি কি? সেটা হচ্ছে আমাদের রোগ, আ জীবাণু দ্বারা যখন আমরা আক্রান্ত হই, কিংবা ইমিউ ইমিউনি আ ইমিউনাইজেড যেসব প্রাণীর সিরাম আমাদের দেহে প্রবেশ করায়, সেগুলোর ফলে কিন্তু আমাদের ইমিউনিটি সৃষ্টি হয়। হ্যাঁ? তাকে আমরা অর্জিত ইমিউনিটি বলি। এই অর্জিত ইমিউনিটি হচ্ছে অভিযোজিত ইমিউনিটি বা অর্জিত ইমিউনিটি। এগুলা মূলত জীবাণুর সংস্পর্শে বা ভ্যাকসিনের মাধ্যমে আমাদের শরীরে দেওয়া হয়, এবং আমাদের শরীরে মানে বিভিন্ন যেসব জীবাণু, নির্দিষ্ট জীবাণু সেগুলোর বিরুদ্ধে আরকি কাজ করে। আচ্ছা, তাহলে ইমিউনিটি কি বুঝলাম? ইমিউনিটি কয় প্রকার সেটাও আমরা বুঝলাম। ঠিক আছে? এখন আ অ্যাক্টিভ ইমিউনিটি আর প্যাসিভ ইমিউনিটি, হ্যাঁ? এটা কি? অ্যাক্টিভ ইমিউনিটি হচ্ছে মানে আ যে সকল ইমিউনিটি শরীরের কোষগুলো নিজেরাই অ্যান্টিবডি দ্বারা প্রস্তুত করে, এবং অ্যান্টিবডি উৎপন্নের শক্তি লাভের কোনো অ্যান্টিজেনিক পদার্থ উদ্দীপনা প্রদান করে, তাকে আমরা অ্যাক্টিভ ইমিউনিটি বলতে পারি।
মানে এক কথায় যেসব অ্যান্টিবডি আমাদের শরীরে যারা নিজেরাই প্রস্তুত করে ইমিউনিটি গুলো, এইগুলা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি। আর প্যাসিভ ইমিউনিটি কি, সেটা হচ্ছে আমরা প্রাণীর দেহ থেকে আহ তারপর কোনো টক্সিন থেকে বিশেষভাবে ইমিউনাইজড করে সিরাম প্রবেশ করাই, এইগুলো হচ্ছে প্যাসিভ ইমিউনিটি বা অর্জিত যেগুলা। তাহলে অ্যাক্টিভ এবং প্যাসিভ এই দুইটা আমরা বুঝলাম। আরো ক্লিয়ার হবেন যদি আমাদের ওই পিডিএফ গুলো পড়েন। ওকে, তাহলে ইমিউনিটিকে এটা আমরা বুঝলাম। এখন হচ্ছে স্টেরিলাইজেশন। হ্যাঁ, স্টেরিলাইজেশন এটাকে বাংলাতে বলে জীবাণুমুক্তকরণ। এইটা কি? এটাও আমি প্রশ্ন করেছিলাম গত ক্লাসে। যারা ছিল, গত ক্লাস না আরো কয়েকটা ক্লাস আগে, যারা ছিল তারা বলতে পারবে। আর যারা ছিল না তারা হয়তো বলতে পারবেন না, বা বলতেও পারেন। এখন যদি কেউ জানা থাকে একটু কাইন্ডলি রেসপন্স করেন, হ্যাঁ। আচ্ছা, কেউ মনে হয় বলতে পারবেন না। ঠিক আছে, আমি বলে দিই। স্টেরিলাইজেশন এটা হচ্ছে জীবাণুমুক্তকরণ। জীবাণুমুক্তকরণ শুনলেই তো আমরা বুঝতে পারছি। এটা মূলত এই জিনিসটা আসলে আহ জীবাণু, যেসব ভাইরাস বা ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, যেসব জীবাণু আমাদের, মানে যেসব যন্ত্রপাতি আমরা ব্যবহার করি, হ্যাঁ, যেমন প্যাথোলজি টেস্টের সময় বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয়। তারপরে চেক আপের সময় অনেক কিছু ইউজ করা হয়। ওইসব জিনিসপত্র যখন আমরা বিভিন্ন ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, তারপর স্পোর্স, এইগুলা থেকে আমরা যখন মুক্ত করতে চাবো ওইসব জিনিসপত্রগুলোকে, তখন কিন্তু আমরা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে এটাকে জীবাণু দূরকরণে কাজ করি বিভিন্ন পদ্ধতির মাধ্যম দ্বারা। এটাই হচ্ছে জীবাণু মুক্তকরণ। ঠিক আছে? অর্থাৎ একদম সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য বা অপসারণ করার জন্য আমরা যে সকল পদ্ধতি বা যে কোনো রকমের সংক্রমণের জন্য যে সকল পদ্ধতি ইউজ করি, এটাই হচ্ছে জীবাণুমুক্তকরণ বা স্টেরিলাইজেশন। এটার মধ্যে বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, যেমন শুষ্ক তাপের মাধ্যমে, আর্দ্র তাপের মাধ্যমে, ভৌত পদ এটা হচ্ছে ভৌত পদ্ধতি মূলত। আরেকটা হচ্ছে ফিল্টারের মাধ্যমে, রেডিয়েশনের মাধ্যমে, এরকম বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে এই স্টেরিলাইজেশন বা জীবাণুমুক্তকরণ করতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে আহ আহ, যদি বলি স্টেরিলাইজেশনের আসলে গুরুত্বটা কি বা এটা প্রয়োজনীয়তা কি, তাহলে কিন্তু আপনারা এটা নিজেরাই লিখে দিতে পারবেন বিষয়টা, যে হচ্ছে এই স্টেরিলাইজেশন এটা আমাদের গুরুত্বপূর্ণ কেন। আমরা যখন একটা জিনিস একজন রোগীতে ইউজ করব, তার শরীরে তো নানা ধরনের ব্যাকটেরিয়া থাকতেও পারে। তো সেই জিনিসটা যখন আমি অন্য রোগীতে ইউজ করতে যাব, অবশ্যই সেই ব্যাকটেরিয়া বা সংক্রমণজনিত কোনো রোগ যদি থাকে তার মধ্যে, সেই রোগটা কিন্তু ওই জিনিসের মাধ্যমে অন্য রোগীর দেহে প্রবেশ করবে, তাই না? তাহলে অবশ্যই আমাদেরকে ওই জিনিসটা পরিষ্কার করে নিতে হবে বা জীবাণু মুক্তকরণ করতে হবে। তা না হলে কিন্তু অন্য রোগীকে আমি সুস্থ করার বদলে আরো ক্ষতিগ্রস্ত করব। তো এইসব ক্ষেত্রেও কিন্তু স্টেরিলাইজেশন মাস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো আশা করি স্টেরিলাইজেশনের গুরুত্বটা আপনারা বুঝতে পারছেন। এখন আহ আরেকটা প্রশ্ন আমি করি, অ্যাট্রফি বা কলাশীর্ণতা বলতে কি বুঝেন আপনারা, কেউ বলতে পারবেন? হ্যালো ম্যাম, শোনা হ্যাঁ, যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। অ্যাট্রফি মানে হচ্ছে কোষ, কোন একটা নির্দিষ্ট অঞ্চলের কোষ ভেঙে গিয়ে বা অঙ্গের কোষ ভেঙে গিয়ে সেটা শুকিয়ে যায়, ছোট হয়ে যায়, আয়তন হ্রাস পায়, এটা হচ্ছে অ্যাট্রফি। হ্যাঁ, আসলে ঠিকই বলেছেন আপনি। মূলত হচ্ছে যদি মানে এক কথায় যদি বলি, তাহলে হচ্ছে যে প্রক্রিয়ায় আমরা আমাদের অঙ্গ বা টিস্যু আস্তে আস্তে ধীরে 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 ছোট হয় বা দুর্বল হয়ে পড়ে, তাকে আমরা অ্যাট্রফি বলি। এটা একদম এক কথায়। হ্যাঁ, আর বিস্তৃত লিখতে চাইলে সংজ্ঞা যদি আর একটু বেশি বড় করে লিখতে চান, তাহলে পিডিএফটা একটু পড়ে নিয়েন, তাহলে আরো ভালো লিখতে পারবেন। কিন্তু আপনাকে থ্যাংক ইউ। আপনার নামটা কি যেন? সিয়াম? আসলে পুরো নামটা না দেখা যাচ্ছে না, এই জন্য আমি বলতেও পারছি না। আচ্ছা, সিয়াম সাহেব, আপনার অ্যান্সারের জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা, অ্যাট্রফি মূলত অ্যাট্রফির কারণগুলো একটু বলতে পারবেন, যে কি কি কারণে অ্যাট্রফি হতে পারে? কেউ পারবেন না বলতে?
আচ্ছা, তাহলে আমি বলি কয়েকটা কারণ, যেমন হচ্ছে আমাদের কোনো অঙ্গের, হ্যাঁ, ব্যবহার কমে যাওয়া। ঠিক আছে? যেমন দীর্ঘদিন ধরে যদি আমরা কোনো অঙ্গ ব্যবহার না করি, যেমন আমাদের হাত পা যদি ভেঙে যায় বা ত বা প্লাস্টার করা হয় হাত পা ভাঙলে, ওই প্লাস্টার দেওয়ার পরে যদি আমরা আমাদের মাংসপেশিগুলো না নড়াই, তখন কিন্তু বা না যদি ইউজ করি, তাহলে আস্তে আস্তে কিন্তু ছোট হয়ে যায়। দেন মানে আমাদের কোষগুলো ছোট হতে থাকে, দেন আমাদের ওই আম, জায়গাটা বলতে গেলে এক প্রকার অকেজো হয়ে যায়। তারপরে যদি এরকম হয় যে স্নায়ুর সরবরাহ কমে যায়, অর্থাৎ মানে স্নায়ুর যদি কোনো ক্ষতি হয়, কারণ স্নায়ু তো সিগন্যাল দেয় প্রতিটা অঙ্গকে তো সিগন্যাল দেয়। আমার হাতে যদি একটা মশা বসে, আমার মশাটা বসে কামড় দিচ্ছে, এটা আমি কিভাবে টের পাই? আমার ব্রেন আমাকে সিগন্যাল দেয়, দেন আমি টের পাই। এখন যদি আমার মাথায় কোনো প্রবলেম হয় বা মাথায় যদি আমি আঘাত পাই বা আমার মাথার কোনো একটা স্নায়ুতে প্রবলেম হয়, তখনও কিন্তু অ্যাট্রফি হতে পারে। ঠিক আছে? তারপর হচ্ছে রক্ত সরবরাহ যদি কমে যায়, মানে অর্থাৎ রক্ত যদি আমাদের কোষের মাধ্যমে পুষ্টি না পায়, সরি, অঙ্গে যদি রক্ত পৌঁছাতে না পারে, তাহলে কিন্তু আমাদের অঙ্গগুলো পুষ্টিও পাবে না। কারণ আমরা জানি যে আমরা যে খাদ্যটা গ্রহণ করি সেটা কিন্তু ভেঙে একটা তো মানে যেগুলো অপ্রয়োজনীয় সেইগুলা বের করে দেয়, আরেকটা হচ্ছে আমাদের রক্তের মাধ্যমে সারা শরীরে আহ সাপ্লাই করে, পুষ্টি সরবরাহ করে। এখন যদি আ মানে রক্ত কমে যায়, তাহলে কিন্তু এই পুষ্টিটা সরবরাহ করতে পারবে না। যার কারণে কিন্তু আমাদের কোনো একটা কোষে যদি আ পুষ্টি না যায়, সেটা কিন্তু আস্তে, আস্তে ছোট হয়ে যাবে। ঠিক আছে? এ তাহলে পুষ্টিহীনতার কারণে আমাদের অ্যাট্রফি হতে পারে। তারপরে হচ্ছে হরমোনের যদি কোনো অভাব থাকে, ঠিক আছে? নির্দিষ্ট কোনো যদি হরমোন কমে যায়, তখনই কিন্তু এরকম হতে পারে। তারপর হচ্ছে দীর্ঘদিন যদি চাপ থাকে, মানে চাপ পড়ে থাকা, কোনো অঙ্গ বা টিস্যুর উপর যদি চাপ পড়ে, ক্ষতিগ্রস্ত হয়। যেমন আ উম কারো যদি টিউমার হয়, যে টিউমারটা মানে একটু ভয়াবহ, যদি আমরা ম্যালিগন্যান্ট টিউমারের কথা বলি, তাহলে কিন্তু সেটা আমাদের আশেপাশের টিস্যু গুলাকে আক্রান্ত করে। দেন সেই টিস্যু গুলো আস্তে, আস্তে অ্যাট্রফি অর্থাৎ নিষ্ক্রিয় হয়ে যেতে থাকে এবং ছোট হতে থাকে। তারপর বার্ধক্যজনিত হয়। এটা কিন্তু আমরা সবাই জানি যে বয়স হলে তখন কিন্তু আস্তে, আস্তে মানুষ ছোট হতে থাকে। তার যেই হরমোনের প্রয়োজন বা তার যেই শরীরে ভিটামিন, তারপর যেই আ ক্লো আ কোলাজিন, এইগুলা কিন্তু আস্তে, আস্তে কমতে থাকে এবং এক পর্যায়ে তার কিন্তু এই যে চামড়া গুছিয়ে যায়। মানে বিভিন্ন ধরনের বার্ধক্যজনিত ছাপ দেখা যায়। এই বার্ধক্যের কারণে কিন্তু অ্যাট্রফি হতে পারে। এরকম বিভিন্ন ধরনের কারণ আছে। তারপর যদি দীর্ঘস্থায়ী কোনো একটা রোগে আক্রান্ত হয়, এরকম। আচ্ছা, যাই হোক। তাহলে আমি আরেকটা প্রশ্ন করি। সেটা হচ্ছে মেটাপ্লাসিয়া কাকে বলে? হ্যাঁ, মেটাপ্লাসিয়া এবং হাইপারপ্লাসিয়া। এখন আমি একটু বলে দিই মেটাপ্লাসিয়ার অর্থ কি? মেটাপ্লাসিয়া হচ্ছে কলা রূপান্তর, আর হাইপারপ্লাসিয়া হচ্ছে কলা বিবর্ধন, অর্থাৎ কোষ বৃদ্ধি আরকি। তো এখন কেউ বলতে পারবেন কিনা? উম কোন নির্দিষ্ট অঞ্চলের টিস্যু যদি নির্দিষ্ট কোনো কারণে বদলিয়ে আরেক ধরনের টিস্যুতে রূপান্তর হয়, সেটা হচ্ছে মেটাপ্লাসিয়া। হাইপারপ্লাসিয়া হচ্ছে জাস্ট টিস্যুটা বড় হয়ে যাবে। যে কোনো কারণেই হতে পারে, রোগের কারণেও হতে পারে বা অতিরিক্ত পানি জমে হতে পারে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি আসলে ঠিকই বলেছেন। আসলে যারা ক্লাস করবে, মূলত নিয়মিত ক্লাস করবে, তারা কিন্তু দেখবেন যে এমনি বলতে পারবে। আপনার পরীক্ষার প্রশ্ন দেখবেন, তখন কিন্তু বলবেন, "হ্যাঁ, আমি তো এটা পড়েছিলাম।" কমন আসবে। আর যারা ক্লাস করবেন না, তারা তো লিখতেও পারবেন না। হয়তো অনেক সময় অনেক কিছুর হেল্প নেওয়া লাগতে পারে। নিতে গেলেও অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে? তো চেষ্টা করবেন, যেহেতু ডাক্তার হবেন আপনারা সবাই। ডাক্তার হলে যদি অ্যা কি বলে এটাকে? আসলে তো ডিরেক্টলি বলাও যাচ্ছে না, আপনারা জানেনই সবাই। তো ওইভাবে যদি আমরা দুর্নীতির মাধ্যমে যদি একটা পাস করি বা কোনোভাবে করি, তাহলে কিন্তু সেটা নিজেদের কাছেও এক ধরনের লজ্জাজনক বিষয়। প্লাস আপনি যে রোগীকে ট্রিটমেন্ট দিবেন, আপনি নিজের কাছে আত্মিক যে বলটা সেটা পাবেন না। কারণ আপনি তো অ দুর্নীতি করে পাস করছেন। তাই না? এইজন্য আমরা চাবো যে হচ্ছে আপনাদের ক্লাসটাই করা হয়েছে যাতে আপনারা পড়াশোনা করেন একটু। আপনারা দেখেন যারা এই যে নিয়মিত ক্লাস করছে, এই যে সিয়াম সাহেব, উনি কিন্তু আমার প্রতিটা ক্লাসে অ্যাটেন্ড করে। হ্যাঁ, উনাকে অসংখ্য ধন্যবাদ। উনি আরেকজন ছিল, বাট উনি আজকে আসেনি।
তো এরকম প্রতিটা ক্লাসে তিনি কিন্তু জয়েন করেন। যার কারণে তিনি কিন্তু বলতে পারছেন যে আসলে প্রশ্নগুলার উত্তর তিনি কিন্তু আ মানে অনেক সময় স্পেসিফিক ভাবে না বলতে পারো সেটার মূল কারণটা বা মূল রিজনটা কিন্তু আ বোঝা যায় পড়া থাকলে। তো আচ্ছা যাই হোক, তাহলে মেটাপ্লাসিয়া বলতে আমরা বুঝি হচ্ছে আ কোনো এক প্রকার টিস্যুর যে বৈশিষ্ট্যসমূহ থাকে সেগুলো যদি হারিয়ে মানে সেই বৈশিষ্ট্যগুলো হারিয়ে ফেলে যদি অন্য প্রকার টিস্যুর বৈশিষ্ট্যে পরিবর্তিত বা রূপান্তরিত হয়, তখন তাকে মেটাপ্লাসিয়া বা কলা রূপান্তর বলে। আমরা কিন্তু প্রশ্নের মধ্যে উত্তর পেয়ে যাচ্ছি, তাই না? কলা রূপান্তর মানে একটা কলা থেকে আরেকটা কলায় রূপান্তর। একটা কোষ থেকে অন্য কোষের বৈশিষ্ট্যে রূপান্তর। এইটুকু বুঝলেই কিন্তু আপনি নিজের মতো করে মেটাপ্লাসিয়া কি সেটা লিখে দিতে পারবেন। আচ্ছা যাই হোক। তারপর হচ্ছে হাইপারপ্লাসিয়ার যদি কথা বলি, হাইপারপ্লাসিয়া অর্থ হচ্ছে কলা বিবর্ধন। এখন কলা বিবর্ধন থেকেও কিন্তু আমরা বুঝতে পারছি যে আসলে হাইপারপ্লাসিয়াটা কি? কলা বিবর্ধন মানে হচ্ছে কোষ বৃদ্ধি। আচ্ছা সরি একটু মিট হয়ে গেছিল। তো কোষ বিবর্ধন মানে কলা বৃদ্ধি। এখন কলা বৃদ্ধিটা কি? যদি আপনার আ কোষের সংখ্যা বৃদ্ধি পেতেই থাকে, হ্যাঁ? বৃদ্ধি পাচ্ছে কোনো একটা অঙ্গের, তাহলে তখন কিন্তু তাকে হাইপারপ্লাসিয়া বা কলা বিবর্ধন বলে। আশা করি বুঝতে পেরেছেন। আ এখন আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি। আ ম্যালিগেন্ট টিউমার আর বেনাইন টিউমারের মধ্যে কেউ পার্থক্য বলতে পারবেন একটা? আচ্ছা, না হলে এটাই বলেন যে বেনাইন টিউমারটা কি আর ম্যালিগেন্ট টিউমারটা কি? সংক্ষেপে একটু বলে দেন। জি, সিয়াম সাহেব। বিনাইন টিউমার হচ্ছে যে টিউমারে কোনো ক্ষতি নাই আর কি। আর ম্যালিগনেন্ট টিউমার হচ্ছে যে টিউমারটা কার্সিনোমা লেভেলে চলে গেছে, ক্ষতিকর টিউমার, ওই সময় কঠিন হয়ে যায় এবং তার ম্যালিগনেন্ট টিউমারের শিকড়গুলো অন্য কোষগুলোয় পৌঁছে যায় এবং খুব দ্রুত বৃদ্ধি পেতে থাকে। যেহেতু ক্যান্সার লেভেলে চলে গেছে ওর পরে ক্ষতও তৈরি হয়, কিন্তু বিনাইন টিউমার গুলো জাস্ট হয়ে বসে থাকে, কোনো ক্ষতিকারক না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক সুন্দরভাবে বলছেন। তো আসলে উনি যেটা বলল সেটাই। এরপরে তো আর বলার কিছু থাকে না। বেনাইন টিউমার হচ্ছে মূলত যে সকল টিউমার যেইখানেই উৎপত্তি হয় সেই স্থানে আবদ্ধ থাকে, হ্যাঁ? এটা সাধারণত দেহের কোনো ক্ষতি করে না। আ এটা যেখানেই থাকে সেখানেই অবস্থান করে। আর বেনাইন টিউমার এটা। যেখানে উৎপত্তি হয় সেখানেই থাকে। বেশি একটা ছড়ায় না বা ক্ষতি সাধন করে না। আর ম্যালিগেন্ট টিউমার হচ্ছে যেটা হচ্ছে মানে জন্মস্থানে আবদ্ধ থাকে না। কিন্তু হচ্ছে আস্তে, আস্তে বৃদ্ধি পেতে থাকে। পারিপার্শ্বিক যে টিস্যু বা কোষগুলো আছে সেগুলোকে আক্রান্ত করে। এবং একসময় দেখা যায় এটা বড় আকারে ধারণ করে। ঠিক আছে? ক্যান্সারে রূপান্তরিত হতে পারে। তো এই হচ্ছে বেনাইন আর ম্যালিগেন্ট টিউমারের মধ্যে পার্থক্য। তো আজকে মূলত হচ্ছে আমরা রিভিশন দিচ্ছি তো। তো এইজন্য আপনাদেরকে প্রশ্নগুলা করছি। না পারলে সমস্যা নেই। আমি জাস্ট আপনাদেরকে একটু না পারলে বলে দিব এই আরকি। আচ্ছা। আ সেইদিন প্রশ্ন করেছিলাম। আসলে যারা ক্লাস করে তারা হচ্ছে মানে একটু বোরিং ফিল করবে। কারণ তো আমি প্রতি ক্লাস বলতে লাস্ট ২ টা ক্লাসেই চেষ্টা করছি যে একটু রিভিশন দেওয়ার। যাতে হচ্ছে তারা পরবর্তীগুলা তে প্রবলেম না হয় আগেরটা একটু ক্লিয়ার হয়ে যায়। কারণ আমরা দেখা যায় যে কি আগেরটা পড়ার পরে পরে পরেরটা ভুলে যাই বা পরেরটা পড়ে আগেরটা ভুলে যাই এরকম হয়। তাই চেষ্টা করি হালকা একটু রিভিশন দেওয়ার। আর আজকে পুরা ক্লাসটাই রিভিশন। মানে এতদিন যেগুলা পড়িয়েছি সেগুলার মধ্যে থেকে কিছু, কিছু আপনাদেরকে জিজ্ঞাসা করছি আরকি। তো এখন কথা হচ্ছে কলা বিনষ্ট এটা কিন্তু সেইদিনও ধরেছিলাম। এখন কলা বিনষ্ট বা ইনফারেকশন যেটাকে ইংরেজিতে ইনফারেকশন বলে। এটা একটু বলতে পারবেন কেউ? আমরা কিন্তু প্রশ্নের মধ্যেই উত্তর পেয়ে যাচ্ছি। একটু বলেন কেউ? রক্ত প্রবাহ কমে যদি কোনো জায়গার টিস্যু গুলো নষ্ট হয়ে যায় তখন সেটা হচ্ছে ইনফার্কশন। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। কোনো টিস্যু বা অঙ্গে যদি রক্ত বা অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় তখন কিন্তু কোষের মৃত্যু ঘটে। আর এই মৃত অংশকেই হচ্ছে মূলত ইনফারেকশন বা কলা বিনষ্ট বলা হয়। তো আম এটার কারণ বলতে পারবেন কয়েকটা যে কি, কি কারণে হতে পারে এটা?
পয়েন্ট মনে আছে কিছু, কিন্তু মানে ব্যাখ্যা মনে নেই ম্যাম। আচ্ছা সমস্যা নেই, বলেন। থ্রম্বোসিস আছে, এম্বোলিজম আছে, বাইরের কিছু চাপ আছে, শক এর কারণে হতে পারে, হুম। তারপরে ধমনীর স্পাজম আছে। হুম। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। যাক, আপনার তো অনেকগুলাই মনে আছে, মার্শাল্লাহ। তো আচ্ছা, আমি একটু বলে দিই, উনি যেইগুলা বললো এগুলো একটু বলে দেই। থ্রম্বোসিসটা হচ্ছে মূলত ধমনী বা শিরায় যে রক্ত জমাট হয়ে যায়, রক্ত চলাচল যে বন্ধ হয়ে যায়, এটাকে হচ্ছে থ্রম্বোসিস বলে। এটা হচ্ছে হার্ট অ্যাটাক হয়, যেমন হার্ট অ্যাটাক হলে তখন কিন্তু এই থ্রম্বোসিসটা হয়। আর এম্বোলিজম যেটার কথা বললো, এটা হচ্ছে শরীরের কোনো জায়গা থেকে মানে ভাসমান যে রক্ত জমাট বা ফ্যাট বা কোনো একটা আম পদার্থ, সেটা যদি রক্তনালীতে এসে রক্তনালী বন্ধ করে দেয়, তখন ওইটাকে এম্বোলিজম বলে। ওকে? আচ্ছা, আরেকটা হলো বাইরের চাপ। বাইরের চাপটা কি টিউমার বা আ ফোলা ভাব বা ভুলভাল কোনো বেঁধে বা ব্যান্ডেজ করে। অর্থাৎ মানে কেউ জানে না যে কিভাবে ব্যান্ডেজ করতে হয়। সে আন্দাজে কোনোভাবে বেঁধে টাইট করে বেঁধে দিল। তারপর অনেকে দেখা যায় সাপে কাটছে। তখন যারা জানে না তারা আন্দাজে জানে যে বাঁধতে হয়, এজন্য বাঁধলো ইচ্ছামতো আন্দাজে। তখন কিন্তু এই রক্তটা আটকে, তখন যেই পরিস্থিতিটা সৃষ্টি হয় এটা কিন্তু বাইরের চাপ। অর্থাৎ তখন রক্ত প্রবাহটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে? আরেকটা হচ্ছে শকের কথা যেটা বলল, এটা হচ্ছে রক্তচাপ যদি হঠাৎ খুব কমে যায়, তখন কিন্তু বিভিন্ন অঙ্গে রক্ত সরবরাহ ব্যাহত হয়। এইটাকেই তখন ইনফারেকশন বা এই শকের কারণে ইনফারেকশনটা হয়। মানে হঠাৎ করে কোনো কিছু একটা হইল। ঠিক আছে? আচ্ছা, এখন আ উন্ড হিলিং বা হ্যাঁ, উন্ড হিলিং এটা হচ্ছে বলতে আসলে কি বুঝেন? কেউ বলতে পারবেন উন্ড হিলিং? কোথাও কোনো কাটা বা ক্ষত হয় যদি সেটার যে হিলিং প্রসেস, ওটা উন্ড হিলিং, মানে সেরে ওঠার যে প্রক্রিয়া। হ্যাঁ, এটা হচ্ছে মূলত প্রাকৃতিক একটা, যদি সাপোজ আপনার হাত কেটে গেল বা পা কেটে গেল, তখন কিন্তু আমরা দেখি আমাদের যদি মাছ কাটতে যেয়ে বা মাংস কাটতে যেয়ে বটিতে হাত হাত কেটে যায়, দেন কিন্তু ওইটা বেশি কিছু একটা ওষুধ বা খাওয়াও লাগে না, কিছুই করা লাগে না। আস্তে, আস্তে সেটা রিকভার হয়ে যায়। এই যে একাই প্রাকৃতিকভাবে যে হচ্ছে, এই জিনিসটাই হচ্ছে উন্ড হিলিং। ঠিক আছে? আচ্ছা, আ এই উন্ড হিলিং এটার হচ্ছে অসুবিধাগুলো কি, কি? বা জটিলতা সমূহগুলো কি? এইগুলোর মধ্যে কয়েকটা পয়েন্ট বলতে পারবেন? মানে ক্ষত নিরাময় হতে, মানে ক্ষত সারতে যেসব বাধা হয়ে থাকে আরকি, সেইগুলোর মধ্যে যদি কয়েকটা বলতেন। আচ্ছা, আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে যদি কোনো ইনফেকশন হয়ে থাকে, ঠিক আছে? ধরেন আপনার আম ক্ষত হয়েছে, কিন্তু সেখানে কোনো একটা ব্যাকটেরিয়া বা কোনো জীবাণু, অর্থাৎ যেই জিনিসটা দ্বারা আপনার হাতটা কাটলো বা পাটা কাটলো সেই জিনিসটা আ দূষিত ছিল বা সেটার সাথে জীবাণু ছিল, হ্যাঁ? সেই যেমন যদি আমরা বলি কোনো একটা রোগীকে ধরেন যেই আ আম সার্জারি করার সময় যেই অস্ত্রটা ইউজ করা হয়েছে সেটা যদি আবার আরেকজনের ক্ষেত্রে ইউজ করা হয়, তখন কিন্তু সেটার সাথে যদি জীবাণু থাকে তাহলে কিন্তু তার ওই ক্ষত বা যেই আম ইটা হলো সেটা কিন্তু সারাতে অনেক টাইম লাগবে। এটা কিন্তু একটা অসুবিধা যে তার ইনফেকশন হয়ে যেতে পারে। ঠিক আছে? যেমন তখন কিন্তু পুজ জমতে পারে, লাল হয়ে ব্যথা করতে পারে। মানে বিভিন্ন ধরনের প্রবলেম হইতে পারে। তারপরে যদি বলেন যে ক্ষত যদি অতিরিক্ত সংকুচিত হয়ে যায়, তখন কিন্তু রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয়। মানে সংকুচিত বলতে আ যদি ধরেন এটা সাধারণত আগুনে দগ্ধ হলে, যদি আগুনে পুড়ে যায় তখন কিন্তু চামড়ার মধ্যে যেই জায়গাটা পুড়ে গেছে ওইখানে কিন্তু রক্ত চলাচল বলতে গেলে হতে পারে না। প্রবলেম হয় রক্ত চলাচল করতে। তখনও কিন্তু এই উন্ড হিলিং টা বাধার সম্মুখীন হতে পারে। ঠিক আছে? এরকম বিভিন্ন ধরনের আরকি প্রবলেম হতে পারে। আপনারা একটু পড়ে নিয়েন তাহলে আসলে বুঝতে পারবেন। আচ্ছা, যাই হোক। আ আমরা আচ্ছা, আমাকে এটা একদম সিম্পল একটা প্রশ্ন। সেটা হচ্ছে ব্যাকটেরিয়া কাকে বলে আর ভাইরাস কাকে বলে? একটু কেউ বলতে পারবেন? মানে ব্যাকটেরিয়াটা মূলত কি আর ভাইরাসটা কি? ভাইরাস হচ্ছে ম্যাম দেহের একটা ক্ষতিকারক পদার্থ, দেহের না,
এটা বাইরের একটা ক্ষতিকারক পদার্থ, এর কোনো নির্দিষ্ট মানে কোষ থাকে না, সুগঠিত কোষ থাকে না, শুধু একটা ডিএনএ আরএনএ থাকে, ডিএনএ বা আরএনএ থাকে, আর একটা বডি থাকে। আর ব্যাকটেরিয়া হচ্ছে একটা শুধু সুগঠিত, একটা বা বহুকোষীয় হতে পারে, এবং এদের নিউক্লিয়াস থাকে, এদের মানে সুগঠিত কোষ থাকে, এদের ভিতরে কোষীয় অঙ্গাণুগুলো থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে। কিন্তু ব্যাকটেরিয়ার ওগুলো থাকে না, সরি ম্যাম, ভাইরাসের থাকে না, এগুলো ব্যাকটেরিয়ার থাকে। এবং ভাইরাস হচ্ছে জীবিত না মৃত না, এর মাঝখানের এক ধরনের মানে জীবও তো বলা যাচ্ছে না, কিন্তু ব্যাকটেরিয়া হচ্ছে জীব, ব্যাকটেরিয়া গুলো জীবিত, এবং ব্যাকটেরিয়া গুলো ক্ষতিকারকও হতে পারে, আবার উপকারীও হতে পারে, কিন্তু ভাইরাসটা সবসময় ক্ষতিকারক। আচ্ছা, থ্যাঙ্কস আপনাকে। অনেক কিছু মানে ঠিক বলেছেন। কয়েকটা জিনিস আমি কারেকশন করে দিই। সেটা হচ্ছে ভাইরাস হচ্ছে মূলত এটা হচ্ছে প্রাণীর শ্রেণীভুক্ত, হ্যাঁ? আর ব্যাকটেরিয়া যেটা সেটা হচ্ছে উদ্ভিদের শ্রেণীভুক্ত। ভাইরাস হচ্ছে মানে পরজীবী, অন্যের উপর নির্ভরশীল। মানে জীবিত কোষ ছাড়া সেটা বাঁচতে পারে না। আর ব্যাকটেরিয়ার কথা যদি বলি সেটা হচ্ছে যেকোনো জায়গায় থাকতে পারে। মাটি, পানি, খাদ্য, শরীর, যেকোনো জায়গায়। ঠিক আছে? আর এটা হচ্ছে স্বভোজী। স্বভোজী বলতে স্বভোজী, পরভোজী, মৃতভোজী মানে সবই এরা থাকে এই ব্যাকটেরিয়া। এটা স্বভোজীও থাকে, পরভোজীও থাকে, আবার মৃতভোজীও থাকে। আর ভাইরাস হচ্ছে পরজীবী। ঠিক আছে? অন্যের উপর নির্ভরশীল করে থাকে। অর্থাৎ জীবিত কোষের ছাড়া সেটা বাঁচতে পারে না। আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ আপনাকে। আপনি শুধু উত্তর দিচ্ছেন, বাকিরা তো কেউ দিচ্ছে না। আপনারা না পারেন একটু কথা বলেন, মাঝখানে একটু বইলেন, বলার চেষ্টা করেন। তাহলে আমাদের ক্লাসটা কি হয়, একটু আহ মানে সক্রিয় হয়, একটু অ্যাক্টিভ মনে হয়। আচ্ছা, আহ ভাইরাস জনিত মানে রোগের নাম বলতে পারবেন কয়েকটা আপনারা কেউ? ভাইরাস জনিত এবং ফাঙ্গাস জনিত বা ব্যাকটেরিয়া জনিত, পারবেন কেউ বলতে? আচ্ছা, যাই হোক আমি বলে দিই। ভাইরাসের যদি কয়েকটা রোগের নাম বলি তাহলে হচ্ছে জল বসন্ত হতে পারে, গুটি বসন্ত, তারপরে জলাতঙ্ক, এইগুলা। আর ফাঙ্গাস জনিত যদি কথা বলি তাহলে দাঁত, তারপর হচ্ছে সোদ, তারপর গলক্ষত, পায়ের দাঁত, এইগুলা আর কি। এগুলো সিম্পল, একটু মনে রাখার চেষ্টা করবেন, আশা করি পারবেন আপনারা। আচ্ছা, অ্যাকিউট প্রদাহের বা অ্যাকিউট প্রবলেমের কারণগুলা কি, কারণ এবং হ্যাঁ, কারণগুলা বলতে পারবেন কেউ? অ্যাকিউট রোগ কেন হয় বা তরুণ? আচ্ছা আমি বলি, অ্যাকিউট মূলত হচ্ছে, জি জি বলেন। ইনফ্ল্যামেশনের কারণে, এই সরি ম্যাম, অ্যাকিউট প্রদাহ মূলত কোথাও যদি কোনো সংক্রমণ হতে পারে তখন সাথে সাথে অ্যাকিউট প্রদাহ হয়, এবং যদি ফরেন বডি প্রবেশ করে শরীরে তখন অ্যাকিউট প্রদাহ হতে পারে। আচ্ছা, হ্যাঁ, আপনারটা হয়েছে। অ্যাকিউট মূলত মানে এটা তরুণ রোগ, হঠাৎ যে কোনো কারণে হতে পারে। যেমন উত্তেজিত কারণ বলতে গেলে আপনার যদি হঠাৎ বৃষ্টি হয়, এখন আপনি বৃষ্টিতে ভিজলেন, তখন আপনার কিন্তু যার সেনসিটিভিটি আছে তার কিন্তু জ্বর চলে আসবে। হ্যাঁ, আবার হতে পারে কোনো একটা, ওই যে যেমন কোনো জীবাণু জনিত কোনো একটা জিনিস আপনার ইউজ করলেন, তখন কিন্তু সেখান থেকে আপনার শরীরে একটা রোগ হয়ে গেল। এইগুলো হচ্ছে অ্যাকিউট, যেগুলো হঠাৎ করে যখন তখন হয়ে যায়। তারপর যেমন আপনি অ্যাক্সিডেন্ট করলেন, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করে আপনার ওই ক্ষতটা সারছে না, ঠিক আছে, বা আপনি পড়ে গিয়ে ব্যথা পেলেন, এই যে এইগুলো হচ্ছে অ্যাকিউট রোগ। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপর আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে ইসকেমিয়া। আর হচ্ছে ইসকেমিয়া বলতে আসলে কি বোঝেন? ইসকেমিয়া এটাকে বাংলায় বলে রক্ত স্বল্পতা। হ্যাঁ, প্রশ্নের মধ্যে আমরা কিন্তু উত্তর পেয়ে যাচ্ছি। একটু বলেন দেখি কেউ পারেন কিনা। মানে আমি বলতেছি প্রত্যেকবার, কেউ অন্য কেউ কি বলবে নাকি আমি বলবো? অন্য কেউ তো বলছে না, আপনিই বলেন, কি আর করার। আমি আমি একটু বলতে চাই স্কিমে হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, জি, আপনারই হার্টে অপেক্ষা করতেছিলাম। হার্টে যদি রক্ত সরবরাহ কমে যায় তখন হার্টে হুম। যে পেইন হয় এটাকে সম্ভবত ইস্কিমিয়া, আমি ঠিক শিওর না, এটা মনে হচ্ছে আমার কাছে আর কি।
আচ্ছা, ইস্কেমিয়ার হচ্ছে বাংলা অর্থ রক্ত স্বল্পতা, হ্যাঁ? আচ্ছা, আর কেউ কি বলতে চান কিনা? আচ্ছা, তাহলে আমি বলে দেই, হ্যাঁ? ইসকেমিয়া হলো যদি কোনো টিস্যু বা অঙ্গে রক্ত বা অক্সিজেন কমে যায় সরবরাহ, ত তখন কিন্তু মানে কমে যায় বা বন্ধ হয়ে যায়। উম তখন কিন্তু সেই টিস্যু স্বাভাবিকভাবে তার কার্যক্ষমতা হারায় এবং সেই কোষটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, তাই না? এ তখন কিন্তু এই ইসকেমিয়াটা বা রক্ত স্বল্পতা সৃষ্টি হয়। এক কথায় বলতে পারি যে কোনো অঙ্গে যদি রক্ত অ না পৌঁছায় বা কম পৌঁছায় তখন যে অবস্থাটা তৈরি হয় তখন সেটাকে ইসকেমিয়া বা রক্ত স্বল্পতা বলে। রক্ত স্বল্পতা এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে রক্তের স্বল্পতা বা রক্ত কম থাকবে তখনই ইসকেমিয়া হতে পারে। ওকে? আচ্ছা, ইসকেমিয়া হয় যেমন ধমনীতে যদি কোনো প্রবলেম হয় যেমন উনি বললেন, হ্যাঁ, উনারটাও ঠিক আছে। তখন কিন্তু হতে পারে। কিন্তু এটার মূল হচ্ছে যে যদি কোনো অঙ্গে রক্তের স্বল্পতা হয় তখনই ইসকেমিয়াটা হয় বা রক্ত স্বল্পতাটা দেখা দেয়। আচ্ছা, আপনাদেরকে থ্যাংক ইউ অনেক যে আপনারা পার্টিসিপেট করতেছেন। যারা করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, উম আপনাদেরকে আমি সেদিন মনে হয় কয়েকটা প্রশ্ন করছিলাম। এখন একই প্রশ্ন আবার বারবার করব। আপনারা কিন্তু বোরিং ফিল করতেছেন নাকি একটু বললেন তো? আচ্ছা, না ম্যাম। উম ঠিক আছে। আচ্ছা, গ্যাংগ্রিন পড়াইছিলাম কিন্তু সেদিনকে গত ক্লাসে। গ্যাংগ্রিনটা কেউ বলতে পারবেন? মানে গ্যাংগ্রিন কাকে বলে? প্লাস গ্যাংগ্রিন কয় প্রকার? কি, কি? কোন গ্যাংগ্রিন এর মানে কোনটা? সেটা একটু কেউ বলতে পারবেন বিস্তারিত? সংক্ষেপে গ্যাংগ্রেইন বলেন, সমস্যা নাই। কোনো জি বলেন। নির্দিষ্ট অঞ্চলের কোষগুলো যদি পচে যায় তো সেটাকে বলে গ্যাংগ্রেন। এবং গ্যাংগ্রেন দুই প্রকার, এটা একটা ড্রাই আর একটা ময়েস্ট। এবং এই ময়েস্ট গ্যাংগ্রেইনটা মূলত ক্ষতিকর, আর ড্রাই গ্যাংগ্রেইনটা ওভাবেই থাকে, নট সো মাচ ডেঞ্জারাস। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ময়েস্ট গ্যাংগ্রিন আর ই আপনি কি বললেন? গ্যাংগ্রিন ২ প্রকার তাই বললেন, তাই তো? জি আচ্ছা, আমাদের আরেকটা গ্যাংগ্রিন আছে কিন্তু। সেটা হচ্ছে গ্যাস গ্যাংগ্রিন, হ্যাঁ? গ্যাস গ্যাংগ্রিন, ময়েস্ট গ্যাংগ্রিন আরেকটা হচ্ছে শুষ্ক গ্যাংগ্রিন। এটা গত ক্লাসে পড়িয়েছিলাম মেবি আমার ঠিক মনে নাই হয়তোবা। আচ্ছা, তাহলে আপনি বললেন ময়েস্ট জি, কে যেন হ্যান্ড রাইজ করছে? হ্যাঁ, হ্যাঁ, বলেন, বলেন। ম্যাম, হয়েছে কি, থার্ড ক্লাসের ফোর্থ ক্লাসের ভিডিও নেই, আর আপনি তো সেই পিডিএফটাও দিয়ে দেননি, যে কারণে না, আমি পড়তে পিডিএফ তো স্যারকে দিয়ে দিয়েছিলাম। আপনাদেরকে দেয়নি পিডিএফ এখনো? আচ্ছা আমি স্যারের সাথে কথা বলবো না। ঠিক আছে। আমি তো পিডিএফ দিয়ে দিয়েছিলাম। আচ্ছা সরি। অনেক, অনেক দুঃখিত আসলে। ঠিক আছে। হলে ড্রাই গ্যাংগ্রিনটা কি? সেটা হচ্ছে মানে এটা শুষ্ক ভাব থাকবে। ঠিক আছে? তারপর এটা মূলত অনেক ছড়াবে না। প্লাস হচ্ছে এটা অনেক ক্ষতিকারকও না। হ্যাঁ? এটা যদি যে জায়গায় হয়েছে সেখান থেকে যদি ফেলে দেন বা সেই জায়গা থেকে বা ওষুধ খান ঠিক মতো দেন ওইটা কিন্তু রিকভার হওয়ার মানে বেশি আছে, পজিটিভ আছে। আর যদি আর ময়েস্ট গ্যাংগ্রিনটা এটা হচ্ছে মানে বিভিন্ন ইনজুরির পরে তারপর কিন্তু আক্রান্ত অংশ ফুলে যায়, বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়, দুর্গন্ধ হয়, হ্যাঁ? তারপর জীবাণু সংক্রমণ ঘটে, পচন শুরু করে। এরকম কিন্তু অনেক বাজে সিচুয়েশন ক্রিয়েট হয়। তাহলে ময়েস্ট গ্যাংগ্রিন হচ্ছে মানে খুবই আর হচ্ছে আ শুষ্ক গ্যাংগ্রিন বা হচ্ছে ড্রাই গ্যাংগ্রিনটা কিন্তু নরমাল। আর গ্যাস গ্যাংগ্রিন যেটা এটা হচ্ছে মূলত একটা জীবাণু সংক্রমণের ফলে কিন্তু এই গ্যাংগ্রিনটা হয়। সেটা হচ্ছে ওয়েলসাই, হ্যাঁ? ক্লস্ট্রি আর ওয়েলসাই। ওয়েলসাই নামক একটা জীবাণু সেটার কারণে কিন্তু এই গ্যাস গ্যাংগ্রিনটা হয়। এর কারণে কিন্তু বিভিন্ন ধরনের পচন শুরু হতে পারে। তারপর অনেক বাজে গ্যাস হইতে পারে। যেহেতু নামই গ্যাস গ্যাংগ্রিন তার মানে প্রচুর বাজে গ্যাস হবে এবং এটা খুবই বিপজ্জনক। এর কারণে কিন্তু অনেক সময় মারাও যায়। ঠিক আছে?
আচ্ছা, টিউবারকুলোসিস বা যক্ষ্মা বলতে কি বুঝেন, একটু কেউ বলতে পারবেন, বা কাকে বলে একটু বলেন? হুম, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এই ভাইরাসের আক্রমণে মূলত যে ফুসফুসের রোগটা হয় সেটা হচ্ছে টিউবারকুলোসিস। ফুসফুসের প্রদাহ হয় এবং শ্বাস নিতে কষ্ট হয় এবং এ ধরনের কফজনিত আরো বেশ কিছু সিমটম থাকে ম্যাম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে যে মানে জীবাণুটার নাম মনে আছে আপনার আসলে। আচ্ছা, তাহলে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক জীবাণুর দ্বারা যেই রোগটা সৃষ্ট হয় সেটাকে টিউবারকুলোসিস বা যক্ষ্মা বলে। হ্যাঁ, এটা হচ্ছে বায়ুবাহিত সংক্রামক রোগ। ঠিক আছে, এটাকে আমরা টিবিও বলে থাকি সংক্ষেপে। এটা মূলত সংক্রমণজনিত রোগ এবং এটা ফুসফুসে হয়। আচ্ছা, আহ তাহলে এটার তো মানে জীবাণুটার নাম তো আমরা জানলামই। ওকে। আচ্ছা, থ্রম্বোসিস এইটা বলতে পারবেন কেউ, থ্রম্বোসিস বলতে কি বোঝায়? রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া এইটুক মনে আছে। এইটুকু মনে থাকলেই যথেষ্ট আসলে। এটার মূলটাই হচ্ছে যে থ্রম্বোসিস শব্দের অর্থই হচ্ছে রক্ত জমাট বাঁধা, ঠিক আছে? অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে রক্তনালীর মধ্য দিয়ে প্রবাহিত হয়, তারপর রক্তের উপাদান দ্বারা এটা হচ্ছে কঠিন একটা পিণ্ডের সৃষ্টি হয়, তাকে থ্রম্বোসিস বলে। আমরা যদি এক কথায় বলি তাহলে রক্তনালীর ভেতরে রক্তের যে জমাট তৈরি হয়, হ্যাঁ, যা রক্ত প্রবাহকে মানে আংশিকভাবেও বা সম্পূর্ণভাবে যেকোনোভাবেই কিন্তু বন্ধ করে দিতে পারে। এই যে অবস্থাতে এটাকেই কিন্তু থ্রম্বোসিস বলে। আচ্ছা, আহ আখি নামের একজন যুক্ত হয়েছেন, আপনি একটু বুঝতে পারছেন কিনা রেসপন্স করবেন। আসসালামু আলাইকুম ম্যাম। আজকে আমি প্রথম আসছি তো আসলে আহ, কিছু বলতে পারতেছি না তেমন একটা। না না, সমস্যা নেই, মানে আপনি আমাদের পড়া বুঝতে পারছেন কিনা এটাই এটাই একটু বলতেন। জি, বুঝতে পারছি। হ্যাঁ, আর থ্যাংক কোনো ইউ। গুলা পাই নাই, আগের ক্লাসগুলো করি নাই। ও আচ্ছা, তা আপনি একটু দেখে নিন, আমাদের গ্রুপে সব দেওয়া আছে, হ্যাঁ, ভিডিওগুলো দেওয়া আছে আর পিডিএফ দেওয়া আছে। আর লাস্ট ক্লাসের পিডিএফটা দেওয়া হয় না, ওইটা ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আজকে দিয়ে দেওয়ার জন্য। আমি দিয়েছিলাম বাট মনে হয় ভুলে গেছে আর কি দিতে। যাই হোক, আহ আচ্ছা তো ম্যাম, আমি নেক্সট টাইম ইয়ে করবো আর কি। হুম, আজকে জি আমি বলেন। প্রথম তো, মানে নেক্সট টাইম ইনশাল্লাহ আমি ইয়ে করবো আর কি, পিডিএফ গুলা দেখি একটু। আচ্ছা, হ্যাঁ, সমস্যা নেই, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তাহলে থ্রম্বোসিসটা আমরা বুঝলাম। এখন হচ্ছে আচ্ছা, আপনারা কি কৃমির নাম বলতে পারবেন? এটা কিন্তু একদম সিম্পল। আমি বৈজ্ঞানিক নাম জিজ্ঞাসা করব না, কারণ ওইটা বলতে মানে অনেক টাফ মনে রাখার বিষয়। আপনারা একটু কয়েকটা কৃমির নাম বলেন, যে পারবেন একটু বলেন। আচ্ছা, আমি ফিতা বলে দিই। কৃমি হ্যাঁ এবং হ্যাঁ, বলেন। জি বলেন। ম্যাম ওই দুইটাই হয়েছে। আচ্ছা, আমি বলি। কেঁচো কৃমি, তারপর হচ্ছে গোল কৃমি বলতে পারি বা বক্রকৃমি, তারপর গুড়া কৃমি, সুতা কৃমি, ফিতা কৃমি, এরকম। ধরেন আপনি পরীক্ষায় আসলো যে বৈজ্ঞানিক নাম সহ 5টা কৃমির নাম লিখো, ঠিক আছে? তখন দেখা গেল যে আপনি আপনি ওর আর কোনো কোশ্চেন পাচ্ছেন না। ঠিক আছে, যে কি লিখবেন, কিন্তু আপনার এই কৃমির নামগুলা মনে আছে, এখন বৈজ্ঞানিক নামগুলা মনে নাই। তখন কিন্তু আপনি এই কৃমির নামগুলো লিখে দিলেও, বৈজ্ঞানিক নামগুলোও যদি না লিখেন, তাহলে আমাদের তো একটা কোশ্চেনে মেবি 5 নাম্বার করে। তো আপনি কিন্তু সেখানে 2 বা 3 হলেও পাবেন। ঠিক আছে, এই জন্য চেষ্টা করবেন আপনারা আহ না পারলেও লিখে আসার, নিজের মতো করে প্রশ্নটাকে বোঝার চেষ্টা করবেন যে কি চাচ্ছে প্রশ্নে, সেটা বুঝে লিখে আসার চেষ্টা করবেন। মূলত খাতা ভরাট করতে হবে, ঠিক আছে? খাতা ভরাট করবেন, প্রশ্নগুলা টাচ করবেন,
প্রশ্নগুলা টাচ করলেই কিন্তু নাম্বার পাবেন। আর যদি আপনি মনে করেন যে আমি হচ্ছে একটু বড় বড় করে, আমি পাঁচটা দেওয়া লাগবে, তো পাঁচটার মধ্যে আমি চারটা পারি, চারটাই দিব, একটু বড় বড় করে লিখি, তাহলে আপনি চারটা লিখলে, চারটা কোশ্চেন লিখলে যে নাম্বারটা পাবেন, 5 নাম্বারের যে কোশ্চেনটা, সেখানে কিন্তু আপনার 15 নাম্বার মিস হয়ে যাবে। আপনি যদি ওই তিনটা কোনোভাবে লিখে আসার ট্রাই করেন, তাহলে কিন্তু 2 করে হলেও কিন্তু আ ৩ দুগুণা ৬ নাম্বার। ঠিক আছে? ৩ করে পেলেও আ ৩ তিরিকে ৯ নাম্বার। ৯ নাম্বার পাবেন। তাহলে আপনার ওই ৪টা কোয়েশ্চেন বড় করে লেখা ইম্পোর্টেন্ট নাকি সবগুলোতে টাচ করা ইম্পোর্টেন্ট? এইজন্য চেষ্টা করবেন পরীক্ষার খাতায় প্রতিটা প্রশ্নে টাচ করে আসা। মানে যেই কয়টা প্রশ্ন লিখতে বলবে আপনাকে। ঠিক আছে? এটা হচ্ছে একটা টিপস দিলাম। যাই হোক, আম আচ্ছা। তাহলে আমরা কৃমির নামগুলা জানলাম। এখন আমরা হচ্ছে লাস্ট আমাদের ক্লাসে, মানে লাস্ট গত ক্লাস যেটা করাইলাম, আপনারা তো ফাইলই পান নাই। এখন এখান থেকে প্রশ্ন করলে পারবেন কিনা আমি তাও একটু জিজ্ঞেস করি। আচ্ছা, সিফিলিসের জীবাণুর নাম কেউ বলতে পারবেন? আচ্ছা, আমি বলছি সিফিলিসের জীবাণুর নাম হচ্ছে ট্রিপোনিমা পেলিডাম। ট্রিপোনিমা পেলিডাম, ঠিক আছে? আর সিফিলিসের যে প্যাথোজেনিসিটি সেটা হচ্ছে আপনার আহ বাহ্যিকভাবে লক্ষণ থাকে না। এটার জীবাণু সুপ্ত অবস্থায় থাকে, অর্থাৎ গুপ্তভাবে থাকে। হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গ মারাত্মক ক্ষতি থাকে। তারপর হচ্ছে যদি শিশুরা জন্ম থেকে সিফিলিসের জীবাণু নিয়ে জন্মায়, তাহলে তাদের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা থাকতে পারে। যেমন বধির হতে পারে, অন্ধ হতে পারে, দাঁতের বিকৃতি হতে পারে। হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। তারপরে আম বিভিন্ন দেখা যায় যে আ আক্রান্ত অঙ্গগুলা বিভিন্ন ফুলে গেল। হ্যাঁ? অনেক বাজে অবস্থা। মানে এক কথায় সিফিলিস বলতে ধ্বংসাত্মক পর্যায়ে। মানে ধ্বংসের দিকে অগ্রসর হওয়া। কিন্তু তার রোগগুলা মানে অতটা বোঝা যায় না। অর্থাৎ প্রকাশিত না। দৃশ্যমান না। আমরা যে লক্ষণ অনুযায়ী তাকে ওষুধ দিব, সেই লক্ষণটাই আমরা পাবো না। কিন্তু বোঝা যাচ্ছে সে অনেক মানে আক্রান্ত রোগে-শোগে। এই হচ্ছে সিফিলিসেরই। আচ্ছা, শক কাকে বলে? এটা একটু বলবেন কেউ? শক বলতে কি বোঝায় একটু যদি বলতেন কেউ। আচ্ছা, আমি বলে দেই। শক হচ্ছে এমন একটা, হ্যাঁ, জি, জি বলেন। আচ্ছা, শক হচ্ছে এমন একটা গুরুতর অবস্থা যেখানে কোষের মধ্যে বিপাকীয় ক্রিয়াটা ব্যাহত হয় বা এটা কমে যায়। কমে যাওয়ার পরে মানে সেই রোগী একটা গুরুতর অবস্থার মুখোমুখি পতিত হয় অথবা মৃত্যু মুখে পতিত হতে পারে। এটা হচ্ছে শক। তথা কোষীয় যে যে কার্যক্রমটা ব্যাহত হয়ে যায়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি অনেক সুন্দরভাবে বলেছেন। কিন্তু এখানে আরেকটা পয়েন্ট যুক্ত হবে, সেটা হচ্ছে এই যে কোষের কার্যক্রম যে বন্ধ হয়ে যায় আপনি বললেন। তারপর হচ্ছে আ মানে আক্রান্ত অঙ্গ হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়। এখন এটা মনে রাখতে হবে যে কোষটা কেন বিকৃত হলো বা কোষটা কেন কার্যক্রম করছে না। কোষ তখনই কার্যক্রম করবে না বা কাজ করবে না যখন তার মধ্যে রক্ত সাপ্লাই হবে না বা তার মধ্যে অক্সিজেন সাপ্লাই হবে না। জি, জি বলেন। জি, হ্যান্ড রাইজ করেছেন, একটু বলেন। আচ্ছা, যাই হোক, মিউট করে মনে হয় মিউট করতে পারছে না নাকি? ও আ রে হ্যাঁ, বলেন। অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট এর অভাবে তখন কোষগুলো এটা ধ্বংসপ্রাপ্ত হয় বা এটা এটা কি বলে এটাকে এর কার্যক্রমটা ব্যাহত হয়। হ্যাঁ, এখন পরিপূর্ণ আছে। এবার সঠিক হইছে। অর্থাৎ মানে যখন হচ্ছে এটা এমন একটা সংকটজনক অবস্থা যেখানে হচ্ছে আমাদের দেহের টিস্যু বা যেই অঙ্গ আক্রান্ত হইছে সেই অঙ্গসমূহে পর্যাপ্ত পরিমাণে রক্ত বা অক্সিজেন পাচ্ছে না। হ্যাঁ? যার কারণে কিন্তু এই স্বাভাবিক যে কার্যক্ষমতা সেটা কিন্তু ব্যাহত হয় এই কোষের। তখন কিন্তু এটাকে আ কি বলে? আ
আপনার শক বলে, বা হাইপোক্সিয়া শকও আপনারা বলতে পারেন চাইলে। ঠিক আছে? আচ্ছা, শক কয় প্রকার একটু বলতে পারবেন? আচ্ছা, শকের হচ্ছে মূলত, মানে যদি অবস্থা ভেদে বলি, শক হচ্ছে অবস্থা ভেদে ২ প্রকার। একটা হচ্ছে প্রাইমারি শক, আর একটা হচ্ছে সেকেন্ডারি শক। আর যদি কারণ অনুসারে বলি তাহলে শক ৩ প্রকার। একটা হচ্ছে সার্জিক্যাল শক, আরেকটা হচ্ছে মেডিকেল শক, তারপর আরেকটা হচ্ছে নিউরোজেনিক শক। আর যদি আরো বলি তাহলে এরকম অনেক ধরনের শক আছে, যেমন হিস্টামিন, তারপর হচ্ছে হাইপোগ্লাইসিমিক, এইরকম বিভিন্ন ধরনের শক আছে। ঠিক আছে? আপনারা মূলত চাইলে পরীক্ষার হলে যদি এত কিছু মনে না থাকে তাহলে শুধু আপনারা লিখে আসতে পারেন যে অবস্থা ভেদে ২ প্রকার, প্রাইমারি শক অ্যান্ড সেকেন্ডারি শক। আর হচ্ছে কারণ অনুসারে ৩ প্রকার, সেটা হচ্ছে সার্জিক্যাল শক, মেডিকেল শক, নিউরোজেনিক শক। ঠিক আছে? চাইলে একটু ব্যাখ্যাও করে দিতে পারেন যদি পারেন। আর যদি না পারেন তাহলে নামগুলো লিখে আসলে হয়তো ৫ এর মধ্যে ২ পাবেন বা ৩ পাবেন এরকম। আর যদি নামগুলো পুরোটা লিখে আসেন, বা সরি একটু ব্যাখ্যা দিয়ে আসেন ১-২ লাইন, ১ লাইন বা ২ লাইনের, তাহলে হয়তো ৫ এ আপনাকে ৪ ও দিতে পারে। আচ্ছা। আহ আচ্ছা, হাইপোভোলুমিক শক বলতে কি বোঝেন? একটু বলতে পারবেন? হাইপোভোলুমিক শক আসলে কাকে বলা হয়? হুম, বলেন। শরীরের যদি ফ্লুইডের পরিমাণ কমে যায় তথা রক্তের পরিমাণ কমে যায় তথা রক্তের প্রেশার কমে যাওয়ার, সরি, মানে লিকুইড লসের কারণে যে 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 শক যেটা হয় সেটা হাইপোভলিউমিক শক, বা তথা ব্লাড প্রেশার কমে যাওয়ার কারণে যে শক হয় সেটা হচ্ছে হাইপোভলিউমিক শক। হ্যাঁ, আপনারটা ঠিক হয়েছে। যদি আমরা একটু সুন্দরভাবে বলি তাহলে মানে মূলত শরীরে যখন তরলের পরিমাণ আসলে কমে যায়। ঠিক আছে? শক বলতে কিন্তু এই যে ১ম এরটাই আমরা এটার সাথে যুক্ত করে দিব। খালি একটু চেঞ্জ হবে এখানে, যে তরলের পরিমাণ কমে যাবে শরীরে। শরীরে তরলের পরিমাণ যখন কমে যায় তখন কিন্তু তরলের পরিমাণ হ্রাসের কারণে রক্তচাপও কমে যায়। তখন টিস্যুগুলো পর্যাপ্ত রক্ত এবং অক্সিজেন পায় না। এটাকে আমরা হাইপোভোলেমিক শক বলতে পারি। ঠিক আছে? মানে শকের সংজ্ঞাটাই দিব, খালি সাথে একটু যুক্ত করে দিব তরলের পরিমাণ কমে যায়। এটা হচ্ছে হাইপোভোলেমিক শক। থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, আমরা আরো কয়েকটা প্রশ্ন করি। আমাদের কয়টা বাজে এখন? ৮টা ৩৮। আচ্ছা, আমার মনে হয় বেশি টাইম নাই, ৪৫ ক্লাস শেষ করতে হবে। চেষ্টা করবো একটু দ্রুত করার। আচ্ছা, যাই হোক। ডিজেনারেশন বলতে কি কি বোঝায় এটা একটু বলতে পারবেন কেউ? গত ক্লাসে পড়িয়েছিলাম ডিজেনারেশন। কোষের, জি বলেন। শোনা যাচ্ছে? কোষের যে ক্রিয়া, সেই ক্রিয়াটা মূলত ব্যাহত হয়। আচ্ছা, ক্রিয়াটা তো ব্যাহত হতে পারে। এখন কি কারণে ব্যাহত হয়? মানে জেনারেশনটা কি? ডিজেনারেশন। এটা কিন্তু আপনি বলতে পারবেন। একটু চিন্তা করেন। মানে আপনারটা ঠিক আছে, সামনে একটু কিছু যুক্ত করতে হবে এই আরকি। পুষ্টির অভাবে। আচ্ছা, আমি বলে দেই, হ্যাঁ? দেহের যদি কোনো কোষ বা টিস্যুর যদি স্বাভাবিক গঠন, হ্যাঁ? টিস্যুর স্বাভাবিক গঠন বা কার্যকারিতা নষ্ট হয়, তখন কিন্তু অপর্যাপ্ত বিকৃত বা নষ্ট হয়ে যাওয়া, মানে একটা অঙ্গের নষ্ট হয়ে যাওয়াকে ডিজেনারেশন বলে। বুঝতে পেরেছেন? আচ্ছা। আম এটা পুষ্টিহীনতার কারণে হতে পারে, অক্সিজেনের কারণে হতে পারে, অক্সিজেনের অভাবের কারণে হতে পারে, বিষক্রিয়ার কারণে হতে পারে, সংক্রমণের মানে বিভিন্ন ধরনের জীবাণু সংক্রমণের কারণে হতে পারে। অর্থাৎ পুষ্টিহীনতা, অক্সিজেন, বিষক্রিয়া, সংক্রমণ ইত্যাদির কারণে যখন দেহের কোনো টিস্যু স্বাভাবিক অবস্থার গঠন পরিবর্তন হয় বা কার্যকারিতা নষ্ট হয়, তখন এটার অপর্যাপ্ত বা বিকৃত অবস্থাটাকে ডিজেনারেশন বলে। ওকে? আচ্ছা। এটার মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু শ্রেণীবিভাগ আছে। সেগুলা আপনারা একটু দেখে নিয়েন। আমি এখন যেহেতু সময় বেশি একটা নাই, আমি ওইটাতে না গেলাম। আচ্ছা, হেমারেজ বলতে কি বোঝেন একটু বলবেন? হেমারেজ বা রক্তক্ষরণ। এটা কিন্তু প্রশ্নের মধ্যে অ্যান্সারে বলে দিচ্ছে। হেমারেজ বা রক্তক্ষরণ। শরীরের একটু কোনো হ্যাঁ, অংশ হ্যাঁ। থেকে যদি
ধমনী বা শিরা, ধমনী তো ভিতরে থাকে, শিরা ফেটে সেখান থেকে যদি রক্ত শরীরের বাইরে পড়ে আর কি, যেহেতু রক্তক্ষরণ বলা হচ্ছে ওই ছাড়া আমি আর কি বলবো, এটাই হচ্ছে মূলত হেমোরেজ। আচ্ছা আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনি যে চেষ্টা করছেন এটাই অনেক, বাট রক্তক্ষরণ এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে রক্তর যে ক্ষরণটা হয় এটাকেই কিন্তু হেমারেজ বলে। তাহলে আমরা বলতে পারি শরীরে যে অস্বাভাবিক রক্তের নিঃসরণ যদি হয় বা রক্তের অস্বাভাবিক নিঃসরণই হচ্ছে হেমারেজ। ঠিক আছে? একদম সিম্পলি এইটুকু লিখে দিতে পারেন, আর সাথে চাইলে একটু অ্যাড করতে পারেন বা সুন্দর যাতে লাগে দেখতে এই জন্য কিন্তু একটু করতে পারেন, যেমন রক্তনালী বিলীন করে বা রক্তনালী ভেদ করে যদি রক্ত বাইরে চলে আসে, হ্যাঁ, রক্ত রক্তের অস্বাভাবিক বের হয়ে আসে, তখন কিন্তু এটাকে হেমারেজ বা রক্তক্ষরণ বলা যায়। তো এইভাবে মানে একটু মূল কারণটা আমরা জেনে রাখবো যে হেমারেজটা আসলে কি। এক কথায় হেমারেজ হচ্ছে রক্তের অস্বাভাবিক নিঃসরণ, অর্থাৎ অস্বাভাবিকভাবে রক্ত বের হয়ে আসা। তখন এটাকে আমরা একটু সুন্দর করে একটু তেল দিয়ে মাখিয়ে লিখলে তখন কিন্তু জিনিসটা সুন্দর লাগবে দেখতে। ঠিক আছে? পরীক্ষার খাতায় চেষ্টা করবেন শর্টে লেখার চেয়ে একটু বিস্তৃতভাবে সুন্দরভাবে সাজিয়ে লেখার, তাহলে নাম্বারটা কিন্তু ভালো পাওয়া যায়। আচ্ছা, এই হেমারেজের কি কি কারণ হতে পারে একটু বলতে পারবেন কেউ? মানে সিম্পলি একটু চিন্তা করে বলেন। রক্ত রক্তচাপ বৃদ্ধি হলে হেমারেজ হতে পারে। তারপরে যদি রক্তের মধ্যে রক্তনালীর মধ্যে যদি ব্লকেজ তৈরি হয় তাহলে হেমোরেজ হতে পারে। হুম, হ্যাঁ, আরেকটা কিন্তু একদম কমন বিষয়, সেটা হচ্ছে যদি কোনো দুর্ঘটনা ঘটে বা আঘাত পায়, ঠিক আছে? আঘাতের কারণে কিন্তু রক্ত নিঃসরণ হতে পারে। ওইটাকেও আমরা হেমারেজ বলতে পারি। তারপর পুষ্টির অভাবে, ঠিক আছে? পুষ্টির অভাবে অনেক সময় হতে পারে। তারপর ক্যান্সার হলে বা টিউমার, যেটা হচ্ছে ওই যে কি বলে ওটাকে, ম্যালিগেন্ট টিউমার যদি খুব বাজে আকার হয়ে যায় তখনও কিন্তু এরকম হতে পারে। রক্তনালী টিউমার হচ্ছে রক্তনালীর দেয়াল ভেঙে কিন্তু তখন কিন্তু রক্ত নিঃসরণ করতে পারে। এরকম একটু চিন্তা করবেন, দেখবেন অ্যান্সার গুলো খুবই সহজ। জাস্ট একটু মনোযোগ সহকারে প্রশ্নটা বুঝতে হবে আর একটু চিন্তা করতে হবে যে কি কি হইতে পারে, মানে এটা হলে কি হবে, এই জিনিসটার কারণটা কি, এই কারণ থেকে আপনি বানায় অনেক কিছু লিখতে পারবেন। হ্যাঁ, এই খালি কারণটুকু বোঝার প্রসবের চেষ্টা সময় তো করবেন। হেমোরয়েড হতে পারে, প্রসবকালীন। হুম, হ্যাঁ হ্যাঁ, প্রসবকালীন তাও হতে পারে। আরেকটা প্রশ্ন করি। উম আচ্ছা, আর ড্রপলেট ইনফেকশন বলতে কি বোঝায় একটু বলতে পারবেন কেউ? ড্রপলেট ইনফেকশন গত ক্লাসে পড়িয়েছিলাম তো, অনেক হয়তো মনে নাও থাকতে পারে, একটু যদি চেষ্টা করতেন। হ্যাঁ, জি জি, বলেন। জলীয়, মানে জলীয় কণার মধ্য দিয়ে যে যখন কোনো ভাইরাস ভাইরাস বা ব্যাকটেরিয়া যখন সংক্রমণ ঘটে, সেটা হচ্ছে ড্রপ, কি যেন ড্রপ, ম্যাডাম প্রশ্নটার জন্য কি বলছিলেন? ড্রপলেট। ড্রপলেট, হ্যাঁ জি, ড্রপলেট ইনফেকশন। আচ্ছা। যেমন এটা কিনা হাসি কাশি বা এই যে করোনা হুম, ভাইরাস হয়ে গেল, এটা আমাদের কিনা যখন হাসি কাশি দেয় এর সঙ্গে ড্রপলেট তৈরি হয়, ক্ষুদ্র জলীয় কণা, এর মধ্য দিয়ে যে যখন জীবাণুটার সংক্রমণ ঘটে সেটি ড্রপলেট সংক্রমণ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মানে মনে আছে আসলে, এটা অনেক বিষয় আমি এখনো ফাইলটাই দিতে পারলাম না আপনাদেরকে। অনেক ধন্যবাদ। আচ্ছা, যাই হোক, আপনি যেটা বলেছেন একদম ঠিক। শ্লেষ্মা কণা বা হচ্ছে বায়ুবাহিত মাধ্যমে, হ্যাঁ, যদি কোনো সংক্রমণ হয় 6 ফুট দূরত্বে বা হচ্ছে কাছাকাছি বসে আছে এরকম অবস্থায়, যদি মানে জোরে কথা বলা, হাঁচি দেওয়া, কাশি দেওয়া এইগুলোর মাধ্যমে, অর্থাৎ শ্লেষ্মা বা বায়ুবাহিত মাধ্যমে যে রোগটা অন্যজনের মধ্যে প্রবেশ করে, তখন কিন্তু এটাকে আমরা ড্রপলেট ইনফেকশন বলতে পারি। যেমন ওই যে করোনা ভাইরাসের কথা বললেন, তারপরে হুপিং কাশি আছে, ইনফ্লুয়েঞ্জা আছে, এরকম বিভিন্ন ধরনের প্রবলেম। আচ্ছা, উম স্পোর বলতে কি বুঝেন একটু বলতে পারবেন কেউ? স্পোর, স্পোর বলতে, হ্যাঁ হ্যাঁ বলেন, জি। ব্যাকটেরিয়া যখন আমাদের দেহে থাকে, সে হচ্ছে বৃদ্ধি করতে পারছে না,
সে সুপ্ত অবস্থায় থাকে তখন সে একটা একটা কলোনি হয়ে এটা কি বলবো এটাকে নিশ্চুপ অবস্থায় থাকে। পরবর্তীতে যখন সে সুবিধাজনক পরিবেশ পায় সেখানে সে বংশ বৃদ্ধি করে এবং রোগের রোগের মানে রোগের বিস্তার ঘটায়। এই যে সুপ্ত অবস্থায় থাকার ব্যাকটেরিয়া যে সুপ্ত অবস্থায় থাকে এইটাকে বলা হয় স্পোর। অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দরভাবে বলছেন কিন্তু আপনি লিখলে আরো সুন্দর করে লিখতে পারবেন। আচ্ছা, এটাই হচ্ছে মূল স্পোর বলতে আমরা বুঝবো যে একদম সুপ্ত অবস্থায় বা গুপ্ত অবস্থায় যে জীবাণুটা থাকবে। হ্যাঁ, তারপর সে যখন তার অনুকূল পরিবেশ পাবে বা তার যে একটা কি বলে বংশ বৃদ্ধি করার যে অনুকূল পরিবেশটা পাবে তখন কিন্তু সে সক্রিয় হয়ে যাবে। এই যে এই গুপ্তভাবে থাকে এবং সক্রিয় হয় পরিবেশ পেলে, এইগুলাই হচ্ছে স্পোরবাহী মানে স্পোর বা স্পোরবাহী জীবাণু। ঠিক আছে? ম্যাডাম ধন্যবাদ। ম্যাডাম একটু স্পোর এটা কি শুধু এটা কি প্রাণীর দেহের ভিতরে থাকবে না বাহিরেও যে কোনো পরিবেশে স্পোর স্পোর থাকতে পারে? হ্যাঁ, এটা হচ্ছে আপনার কি বলে? এটা বাইরেও থাকতে পারে, ভেতরেও থাকতে পারে। ধরেন হচ্ছে এই স্পোরবাহী যে জীবাণুটা এটা আপনার যদি পরিবেশ পায়, আপনাকে যদি পায় তখন হচ্ছে আপনার মধ্যে আসলো বা কোনো একটা মাধ্যম দিয়ে আপনার মধ্যে আসলো, দেন সে যখন আবার সেই কি বলে প্রতিকূল পরিবেশটা পাবে তখন আপনার মধ্যে আবার রোগটা দেখা দিল। এরকম। কিন্তু তার আসার একটা মাধ্যম লাগবে। সে বাইরেও থাকতে পারে, ভেতরেও থাকতে পারে। এখন দেখা গেল এমন হতে পারে যে আপনি একটা ড্রেস কিনছেন, এখন সেই ড্রেসটা ধরেন হচ্ছে জীবাণু ছিল, আপনি ধুলেন না, না ধুয়ে পরলেন। দেন কিন্তু সে একটা আপনার শরীরে অনুকূল পরিবেশ পেল, দেন সে রোগটা দেখায় দিল বা রোগটা জীবাণুটা একটা রোগ সৃষ্টি করলো। এরকম। বুঝতে পেরেছেন কিনা? জি জি ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ক্লাসে জয়েন করেন আসলে আপনাদেরকে আমি অনেক, অনেক ধন্যবাদ। কারণ অনেকেই জয়েন করেন। এত স্টুডেন্ট আমাদের 3rd এর যে গ্রুপটা দেখলাম 3rd ইয়ার, বাট তারা জয়েন করে না। আসলে প্যাথোলজি ক্লাসটা বোরিং তো এজন্য হয়তো অনেকে যুক্ত হতে চায় না। আচ্ছা যাই হোক। জি, জি বলেন। না আপনার যে ডেলিভারি স্টাইলটা আমার কাছে খুব ভালো লাগে। তো আপনি যে প্রশ্ন যে করলেন এর মধ্যে দিয়ে আমাদের হয়তো যেটা হয়তো মিসকনসেপশন আছে এটা বলতে গিয়ে আমাদের এটা ক্লিয়ার হয় এবং ধারণাগুলো আমাদের কাছে পরিষ্কার হয়। হ্যাঁ, আমি এটাকে খুব এপ্রিসিয়েট করি আপনার এই যে এই ডেলিভারি স্টাইলটাকে। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি চেষ্টা করছি। আমি চাচ্ছি যে আসলে এই এটা করার কারণ হচ্ছে যদি আমার কোনো ফল্ট থাকে আপনারা বলবেন, আপনাদের কোনো ফল্ট থাকলে আমি ধরায় দিব। যদি আমরা একটা গ্রুপ স্টাডির মতো পড়াশোনা করি তাহলে কিন্তু আমাদের বন্ডিংটাও ভালো হবে। দেন আমরা কিন্তু পড়ালেখাও খুব সহজভাবে এনালাইসিস করতে পারবো, মাথায় ঢোকাতে পারবো। এই যে দেখেন আপনারা যারা ক্লাস করছেন, তাই না? আপনারা যারা নিয়মিত ক্লাস করছেন আপনারা কিন্তু অনেক কিছু আমি গত ক্লাসে পড়েছি আমার এটা ভালো লাগছে যে আপনারা সেগুলোও বলতে পারছেন। এইজন্য আমরা যদি প্রতিনিয়ত ক্লাস করি তাহলে কিন্তু আমরা পরীক্ষার আগে পরীক্ষার হলে যেয়ে কিন্তু অন্যদের মতো আমাদের চিন্তা করা লাগবে না যে কি দেখে পড়বো, কি দেখে লিখবো। আমরা নিজে থেকেই প্রশ্ন দেখলে নিজে থেকেই প্রশ্ন এনালাইসিস করে বানিয়েও হলেও লিখতে পারবো। তাই না? এইটুকু তো আত্মবিশ্বাস আমাদের আছে। তো সবাইকে আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা হ্যাঁ, হ্যাঁ বলেন। ম্যাডাম আর একটা বিষয় যে মানে শুধু লেকচার দিলে যেটা না ওখানে বোরিংটা বেশি হয়, বাট আপনারটা একটা ওয়ান ওয়ে পরিবর্তে টু ওয়ে কনভারসেশন হচ্ছে, যার কারণে আমাদের একটু অ্যাক্টিভ থাকাটার একটা ওয়ে তৈরি করে দিয়েছেন। হ্যাঁ, এই জন্য জি, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আসলে এটা ওই যে ওইজন্যই করা যে আপনারা আমি যদি নিজেই বলে যাই তাহলে তো আমি বুঝতে পারবো না যে আপনারা আসলে আমার পড়াটা বুঝতে পারছেন কিনা। বা আপনাদের যদি কোনো জায়গায় প্রবলেম থাকে আপনারা যদি আমাকে না জিজ্ঞাসা করেন তাহলে তো আমি সেটা বলেও দিতে পারবো না। তখন কিন্তু আপনারা মূলত শিখতে আসছেন, তাই না? আমিও বলতে গেলে শিখতে আসছি। কারণ পড়ানো তো এক ধরনের শেখা। তো এখন শেখার মধ্যে যদি কনভারসেশন না হয় তখন কিন্তু কেউই শিখতে পারবো না। একজন বলে গেলে অন্যজনরা শুনলো কিন্তু কিছুই বলতে পারলো না। ভুলটাও ধরায় দিতে পারলো না বা আমি পারছি না সেটাও বলতে পারলাম না। তাহলে তো আর হবে না। এইজন্য আমি চেষ্টা করছি যে এইভাবে করার। আর আজকে রিভিশন নিলাম আপনাদেরকে। দেখি যদি আরো কিছু কোয়েশ্চেন রেডি করতে পারি আমি আগামী ক্লাসটা আরেকটা ক্লাস নেওয়ার চেষ্টা করব নতুন কিছু জানার জন্য। তো আমি আপনাদেরকে এটুকুই বলবো আপনাদেরকে যে পিডিএফ গুলো দেওয়া হয়েছে আপনারা শুধু এগুলোই
একটু চোখ বুলায় যাবেন পরীক্ষার হলে, একটু রিভিশন দিবেন। আশা করি আপনারা হচ্ছে 90% কমন পাবেন ইনশাল্লাহ। কারণ আমরা সাজেশনটা তৈরি করছি হচ্ছে বোর্ডের মানে যে কোশ্চেন গুলা হয় প্রতি বছর সে প্রশ্নের ভিত্তিতে। তো আশা রাখি আপনারা আমাদের হোমিও ডাইজেস্টের সাথে থাকবেন এবং আমাদের ক্লাসগুলোতে যুক্ত হবেন। তো আজকে যেহেতু সময় আর নাই, আমার সময় আরো 5 মিনিট আগে শেষ, এই জন্য আমি দুঃখিত, যা একটু আপনাদের সাথে থাকতে পারলে ভালো হতো। তো আগামী ক্লাসে আমরা আবারও যুক্ত হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এই আশা রেখেই আজকের ক্লাসটা আমি এখানেই সমাপ্ত করছি। সবাইকে শুভরাত্রি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আপনাকে অনেক ধন্যবাদ। জি, ওয়েলকাম।